এটা হচ্ছে চ্যাসিসের সাবফ্রেম। এবার দেখো চ্যাসিসের সাবফ্রেমে ক্র্যাক চলে এসছে, এই দেখো, বুঝতে পারছো? এনফিল্ডের ওয়ার্কশপে যাই, গিয়ে দেখি কি বলে, কতক্ষণ টাইম লাগবে সেটাও তো বুঝতে পারছি না ওখানে। কিন্তু একই অবস্থা, দেখো টানেলের নিচে সমুদ্র হয়ে গেছে, লোকাল সমুদ্র। মানে জল নিকাশি ব্যবস্থা এতটাই বাজে যে বৃষ্টি হলেই এখানে একদম পুরো থই থই করে জলে। এই কাকা অসম্ভব সুন্দর গান করে, এই যে বক্স আছে আর সাথে মাউথপিস নিয়ে বীভৎস সুন্দর গান করে। কাকা তোমার নামটা কি? সাগর সর্দার কাকার নাম। গুড মর্নিং গুরু, গুড মর্নিং ফ্রম মাই হোম। আর মোটামুটি আজকের ওয়েদারটা দেখো, বেশ ক্লাউডি হয়ে আছে, তাও সূর্যটা উঠেছে। বিগত 20-25 দিন হয়ে গেল এত পরিমাণে বৃষ্টি, মানে নেক্সট লেভেলের বৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু কোনো রকমভাবে আমি বেরোতে পারিনি আর কোনো ভিডিও করতে পারিনি, এত পরিমাণে বৃষ্টি হয়েছে। আর তার সাথে আর একটা মন খারাপের দিক আছে, সেটা হচ্ছে এই 2-3 দিন আগে যে 15ই আগস্ট গেল, 3 দিন আগে 15ই আগস্টের দিন আমাদের নতুন ট্রিপ শুরু হওয়ার কথা ছিল। আমরা টোটালি সবাই রেডি হয়ে গেছিলাম ট্রিপ শুরু করার জন্য, বাট কিছু করার নেই, দুর্ভাগ্যবশত এত পরিমাণে মুষলধারে বৃষ্টি হয়েছে কটা দিন ধরে, কোনোভাবেই বাড়ি থেকে গিয়ার আপ করে বেরোতেই পারলাম না। যার কারণে আমাদের এই ট্রিপটা মানে ক্যান্সেল করে আবার ডেট এক্সটেন্ড করা হয়েছে, করে এই মাসের শেষের দিকে করা হয়েছে আমাদের এই ট্রিপটা। এই মুহূর্তে আমার বেশ কিছু কাজ আছে, আর কিছুক্ষণের মধ্যে স্বরাজ আসবে। স্বরাজের সঙ্গে বাইকটা নিয়ে আমি একটু বেরোবো, মানে আমার বাইক নিয়ে বেরোবো না, স্বরাজের বাইক নিয়ে আমি বেরোবো। কিন্তু স্বরাজের বাইক নিয়ে কেন বেরোবো সেটা স্বরাজ আসুক, তারপরে ডিরেক্ট তোমাদেরকে দেখাবো কেন বেরোচ্ছি স্বরাজের বাইকটা নিয়ে আজকে। তো তোমরা তাহলে এই ব্লগটাতে একটু জুড়ে থেকো, কারণ অনেক দিন আমি ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ বাইরেই বেরোতে পারিনি আমি। কি করা যাবে, প্রকৃতির যেরকম চলবে আমাদের সেভাবে চলতে হবে। তো যাই হোক, স্বরাজ আসুক, স্বরাজ আসলে তারপর বেরোচ্ছি, ততক্ষণ আমি একটু রেডি সেডি হই, ঠিক আছে? চলো। ফাইনালি স্বরাজ চলে এসছে আমাকে নেওয়ার জন্য। তো এই বাইকটা নিয়েই কেন আজকে দুজন মিলে আমরা বেরোচ্ছি, এটাই হলো বড় কোশ্চেন, মানে হিস্ট্রি বলতে পারে, এটা একটা হিস্ট্রি হয়ে গেছে। এটা তোমাদের দেখাচ্ছি, সিটটা খোল আগে। এইবার দেখো সিটটা খুলেছে, সিটটা খোলার পরে গাড়িটার কি অবস্থা দেখো। এই যে এইটা হচ্ছে মেন চ্যাসিস, ঠিক আছে? তার সাথে এই যে নাট বোল্ট দিয়ে যেটা বেরিয়েছে, এটা হচ্ছে চ্যাসিসের সাবফ্রেম। এবার দেখো চ্যাসিসের সাবফ্রেমে ক্র্যাক চলে এসছে, এই দেখো, বুঝতে পারছো? এই জায়গাটা একটু চাপ দিই, প্রেস করে এই জায়গাটা, এই দেখো, এই দেখো, আশা করি বুঝতে পারছো তোমরা দেখে। চ্যাসিসের সাবফ্রেমে দুই দিকেই চিড় ধরে গেছে, এইটা তো একদম পুরো গেছে, পুরো একদম এই দিকে গোড়া অবধি চলে গেছে। তো যাই হোক, এই ব্যাপারটা নিয়ে এনফিল্ডে অনেক রকমভাবে কথা হয়েছে, কারণ গাড়ি এখনও 1 বছর বয়স হয়নি, প্রায় 10 মাস মতন বয়স গাড়িটার। তো সেই কারণে এনফিল্ডে ওদেরকে দেখানো হয়েছে, ওরা ছবি ভিডিও করে কোম্পানিকে পাঠিয়েছে। তারপর যখন রেসপন্স দিচ্ছিল না, তখন স্বরাজ এনফিল্ডের সাইটে মেল করেছে। এনফিল্ডের সাইটে মেল করার পরে আজকে কনফার্মেশন মেল এসছে, মানে 2 দিনের মধ্যে, ও মেল করার 2 দিনের মধ্যে কনফার্মেশন পাঠিয়েছে যে এই জিনিসটা কোম্পানি থেকে অ্যাপ্রুভাল দিয়েছে, তুমি চেঞ্জ করে নিয়ে যাও। তো সেই কারণে আমি আর স্বরাজ একটু যাচ্ছি এনফিল্ডের ওয়ার্কশপে, সেখানে গিয়ে এটা আজকে চেঞ্জ করতে হবে সাবফ্রেমটা। হঠাৎ করে মানে এত ভালো গাড়ি ক্র্যাক কীভাবে হয়ে গেল সাবফ্রেমে, এটাই আমার মাথায় ঢুকলো না। তো যাই হোক, এই গাড়িটা নিয়ে এখন বেরোবো, আর এই বাইকটা এই মুহূর্তে আমি একটু চালাবো এখন। চলো। এতদিন তো হিমালয়ানে দেখেছো আমার ক্যামেরার থেকে ভিউ অ্যাঙ্গেলটা কেমন আসে, আজকে হান্টারটা চালাবো। হান্টার চালানোর পরে হান্টারের থেকে ভিউ অ্যাঙ্গেলটা কেমন আসে সেটা তোমরা একবার দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, স্বরাজের গাড়ি পেয়ে গেছি, এইবার দেখি। আজকের ওয়েদারটা দেখো, জাস্ট এরকম সানি ওয়েদার হয়ে আছে, আর লেফট সাইডে দেখো আকাশটা, সোজাসুজি যে আকাশটা দেখা যাচ্ছে এটা দেখো পুরোপুরি ক্লাউডি হয়ে গেছে একেবারে। তবে হান্টার 350 চালিয়ে বেশ সুন্দর ফিল হয় কিন্তু, কারণ এর আগেও আমি বহুবার স্বরাজের গাড়িটা চালিয়েছি, পাহাড়েও গাড়িটা চালিয়েছি, বেশ ভালো স্মুথ হান্টারটা। তবে ফার্স্ট অফ অল আমি স্বরাজের বাইকটা ওয়ার্কশপে নিয়ে যাওয়ার আগে এই সামনের বাদিকের গলি দিয়ে আমাদের পুরনো বাড়ি যাওয়া যায়, মানে আমার ঠাকুরদাদার যে বাড়ি, সে ঠাকুরদাদা আজ আর নেই, তো সেই বাড়ির জমিতে যাব। এই গলি দিয়ে সোজা যাব আমাদের পুরনো বাড়িতে, মানে পুরনো জমিতে। সেখানে ফাঁকা কিছু জমি আছে আমাদের পড়ে আছে, সেই জায়গাটা একটু প্রাচীর দিয়ে ঘেরা হচ্ছে,
সেই প্রাচীর দিয়ে ঘেরার কাজ চলছে, সেই জায়গাটা একটু আমিও দেখে আসি, তোমরাও দেখো, কারণ আমার লাইফের প্রত্যেকটা জিনিসই তো তোমরা অলওয়েজ দেখে থাকো। কেমন গলি দেখেছো? এই দেখো গলির পর গলি, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আবার গলি দেখো এইখান থেকে প্রচুর গলি আমাদের এই পুরনো বাড়ি যাওয়ার রাস্তাটায়। এটাই হচ্ছে আমাদের পুরনো জায়গা, প্রায় 6 কাঠার উপরে জায়গা আছে এখানে। এইখানে ওই যে লাস্টে পোল পোতা আছে আর ওই যে তাল গাছটা আছে ওইখানটা অবধি আমাদের জায়গা। এটা টোটালটা পাঁচির দেওয়া হবে এইখান দিয়ে, এই সাইড দিয়ে। আর এখানে না প্রচুর গাছ ছিল, দেখো সব খড়ি টড়িগুলো পড়ে আছে, মোটা মোটা বহু আম গাছ ছিল, আরও অনেক প্রচুর গাছ ছিল যেগুলো কোনো প্রয়োজন ছিল না, সেগুলো সব কেটে দেওয়া হয়েছে। আর এখানে এই পোলটা অবধি বা এই জায়গাটা অবধি হচ্ছে আমাদের জায়গা। আর এখানে বাদবাকি যে এই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এই ফাঁকা জায়গাটা হচ্ছে আমার দাদার, মানে আমার পিসির ছেলের, মানে পিসির ধরে নাও। আর তারপরে যে ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমার কাকার বাড়ি। আর এইটা হচ্ছে আমার বাবা। ও বাবা, এখানে ওই অবধি করা হলো গর্ত? আচ্ছা, এইখানে এই যে লাঠিগুলো পুঁতে দিয়েছে এইখান দিয়ে গর্তগুলো হবে না? তো যাই হোক, এখানে ইট ফিট সবই চলে এসছে মোটামুটি। আর এখানে কিছু বস্তা বস্তা রাখা আছে। আর এইটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, মানে এই বাড়িতে আমার ঠাকুমা ঠাকুরদাদা ছিলেন আর কি, তারা এখন আর নেই, কি করা যাবে। আর এখানে দেখো এই যে সব প্রাচীরটা যে হবে না, এখানে কলম করে তারপর প্রাচীরটা দেওয়া হবে যাতে কোনোভাবে পড়ে না যায়, ভেঙে না যায় প্রাচীর। এখানে যা জঙ্গল হয়েছিল প্রচুর, মানে হিউজ লেভেলের জঙ্গল হয়েছিল, মানে মানুষজন ঢুকতে পারতো না এইরকম জঙ্গল হয়েছিল। এইখানে দেখো গাছের গুঁড়িগুলো সব পড়ে আছে এখনও, এই গুঁড়িগুলো সব আবার ক্লিন করতে হবে, নাহলে প্রাচীরটা টানতে পারবে না এখান দিয়ে। এই বাড়িটা এখন পুরোপুরি পুরো বাড়ি হয়ে গেছে, প্রাচীরটা দেওয়া হয়ে গেলে আমাদের এই বাড়িটা পুরোপুরি উপর দিক থেকে ভেঙে ফেলা হবে, ভেঙে ফেলে নতুন করে আরও একটু ঘর করা হবে। আর এইখানটা পুরো কলা গাছ টলা গাছ ছিল, সব কেটে পরিষ্কার হয়ে গেছে, নাহলে পরে একদম এই বর্ষার সময়টা তো পুরো একদম সাপ খোপের বাসা হয়ে থাকে একেবারে। এখানে অলরেডি আরও 3টে তাল গাছ ছিল, ওই তাল গাছগুলো কেটে দেওয়া হয়েছে, বাট এই একটা তাল গাছ রেখে দেওয়া হয়েছে, উপরে তাল হয়ে আছে অলরেডি। আর সামনে এই ফাঁকা জায়গাটা দেখছো, এই জায়গাটা পুরো পুকুর একটা, কিন্তু পরিচর্যা হয় না বলে পুকুরটাও নষ্ট হয়ে গেছে। আর কয়েকটা এই সেগুন গাছ মেহগনি গাছ এই আছে, এইটুকু রেখে দিয়েছে, বাদবাকি আর সব কেটে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে। এই কাকুরা এখন একটু খাওয়া দাওয়া করবে, দেন কাজে লাগবে, আর আমি ততক্ষণ একটু এনফিল্ডের ওয়ার্কশপ থেকে ঘুরে আসি। বাবা, একটু এনফিল্ডের ওয়ার্কশপ থেকে ঘুরে আসি। চ্যাসিসের সাব ফ্রেমটা চিট ধরে গেছে, ওটাও কোম্পানিতে মেল করেছিল, ভিডিও তুলে পাঠিয়েছিল, তা বলছে যে আসো চেঞ্জ করে নিয়ে যাবে সে। চলো, সাইড সাইড কেউ নেই তো? না নেই। এই যে পাড়ার গলি, প্রচুর পরিমাণে লোকজন এখান দিয়ে ঘোরাফেরা করে। আর কুকুর বাচ্চা এগুলো তো লেগেই আছে, গলি দিয়ে একের পর এক দৌড়াদৌড়ি করছে, পার হচ্ছে, যা তা ব্যাপার। এইটুকু গলিতে আবার যদি বাম্পার দেয়, আবার এরকম ভাঙাচোরা রাস্তা, বাহ, একদিক থেকে ভালো হল, পাড়া সুন্দর রাস্তা থেকে এরকম হঠাৎই একটু এবড়ো খেবড়ো অফ রোডিং টাইপের রাস্তা পেয়ে গেছি। এইখানে এই দাদা আবার চিকেন বিক্রি করছে, প্রদীপ দা। এবার চলে আসলাম আবার NH 12-এ। চলো, এই বাড়ি তো গাড়িটা একটু টেনে মজা পাবো। সত্যি আজকের যা ওয়েদার আছে, ওয়েদারের যা কন্ডিশন আছে আজকের, তাতে মোটামুটি বেশ ভালো রকম রাইড করা যাবে আজকে। আরে বাপরে, লরিটা হট করে চেপে দিল এদিকে, কিন্তু কেন? এই লাইন তো, লেন তো পুরো ফাঁকা, এখান থেকে আবার এখানে চলে আসলো, জানি না কেন, কারণটা কি। স্বরাজের হান্টারে কিন্তু ইনিশিয়াল টর্ক বেশ ভালো আছে, যার কারণে কিন্তু ইনস্ট্যান্ট স্পিডটা এত সুন্দর ওঠে। আর লেফট সাইডে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, এইখানে এসে আমরা ম্যাক্সিমাম দিন রাতের বেলা এখানে একটু আড্ডা দিই। চলে আসলাম আমরা রোড স্টেশন, আর উপরে NH 12-এর ফ্লাইওভার। আর এই ফ্লাইওভার দিয়ে যদি সোজা চলে যাওয়া যায়, তাহলে কিন্তু সোজা নর্থ বেঙ্গল চলতে যাওয়া যাবে। এই জায়গাটায় ইটের এবড়ো খেবড়োর জন্য এত জার্কিং হলো, মাঝখানে কথাটা আমার কেমন একটু পেছিয়ে গেল। তো যাই হোক, এনফিল্ডের ওয়ার্কশপে যাই, গিয়ে দেখি কি বলে, কতক্ষণ টাইম লাগবে সেটাও তো বুঝতে পারছি না ওখানে। আবার ওখান থেকে আমাকে আবার একটু বাড়ির এই দিকেও আসতে হবে, তার কারণ বাবাও যাবে বাড়িতে খেতে একটু।
তোমাদের কাছে একটা কোশ্চেন আছে, আমি বুঝতে পারি না, এই যে লক্ষ্মীমনগুলো যাচ্ছে, এই লক্ষ্মীমনগুলোর না আছে পলিউশন, না আছে কোনো ইন্স্যুরেন্সের পেপার, তাহলে এগুলো কেন ধরছে না বা কিছু হচ্ছে না আমি বুঝতে পারছি না। মানে যত নিয়ম আমাদের বাইকের জন্য, পলিউশন না করালে 1000 টাকা ফাইন, ইন্স্যুরেন্স না কাটালে 2000 টাকা ফাইন, মানে লেগেই আছে এগুলো, যত জোর জুলুম আমাদের ওপরে। অলরেডি এনফিল্ডের ওয়ার্কশপের কাছেই চলে এসেছি, দেখা যাক কতক্ষণ টাইম লাগে। এখানে তো বসতে তো হবে, কারণ প্রচুর গাড়ির চাপও থাকে। বাপরে বাপ, গাড়ির কি ভিড়। ঠিক আছে, গাড়িটা আমরা একটু সাইড করে রাখি, দেন একটু ভেতরে কথা বলে গাড়িটা যতক্ষণ টাইম লাগবে একটু চেঞ্জ করার ব্যবস্থা করি। আর তোমরা তো জানোই যে এনফিল্ডের ভেতরে কাজ হলে সেখানে কোনো ভিডিও করতে দেয় না, সেটা আমার গাড়িতেও তোমরা দেখেছো যখন কাজ হয়। বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে এনফিল্ডের লোকজনের সঙ্গে একটু কথা বললাম। কথা বলার পর ওরা যা বললো যে সকাল 9টার মধ্যে যেরকম ঢুকতে হয় ওরকম যদি ঢুকতো তাহলে হয়তো পসিবল ছিল। অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় 1:30 বাজতে গেল, যার কারণে ওরা বলছে যে প্রচুর পরিমাণে গাড়ির চাপ পড়ে গেছে সার্ভিসের জন্য, হয় স্বরাজের গাড়ি রেখে যেতে হবে, আর নাহলে কাল সকাল একদম আর্লি মর্নিংয়ে স্বরাজকে বাইক দিয়ে দিতে হবে, তাহলে ওরা তাড়াতাড়ি কাজটা করে দিতে পারবে। কিন্তু স্বরাজ বললো যে আমি রাতের বেলা কোনোভাবে গাড়ি রাখবো না ওয়ার্কশপে, আমি নিয়ে যাব বাইক। তাহলে ঠিক আছে, চলো কাল সকালবেলা ঠিক 9:30টার মধ্যে ও হয়তো বাইকটা দিয়ে যাবে, দিয়ে ওর বাইকের কাজটা হয়ে যাবে তাড়াতাড়ি। এখান থেকে আবার একটু স্বরাজ বললো বেরিয়েছি যখন, কাজ যখন হলোই না, তাহলে একটু ওই দিকে গিয়ে আমি একটু চাটা খাই। সকাল থেকে বেরোনো হয়নি, সেইভাবে কোনো চা খাওয়া হয়নি, কিচ্ছু করা হয়নি। ঠিক আছে চলো। লেফট সাইডে জঙ্গল দেখো কি লেভেলের জঙ্গল সব একটা, এবং ফাঁকা প্রপার্টি, পুরো ফাঁকা পড়ে আছে। বেশ কিছু প্রপার্টি কিন্তু দেখো গাছপালা কেটে একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে। চলো স্বরাজের বাইকটা একটু টেনে দেখি কেমন। এর আগে তো আমি পার্সোনালি এটা চালিয়ে দেখেছি, বাট তোমাদেরকে দেখানো হয়নি। এটা বেশ নিমেষের মধ্যে 80 স্পিড সরসর করে উঠে যায়। দেখো 60 অলরেডি উঠেই গেছে বাইকে। আমার তো দুর্ধর্ষ লাগে হান্টারটা চালাতে, কিন্তু একই অবস্থা দেখো, টানেলের নিচে সমুদ্র হয়ে গেছে, লোকাল সমুদ্র। মানে জল নিকাশি ব্যবস্থা এতটাই বাজে যে বৃষ্টি হলেই এখানে একদম পুরো থই থই করে জলে, বাইক নিয়ে যাওয়াটা খুবই চাপের হয়ে যায়। একবার মনে মনে এই রোডটা দেখে ভাবি যে সোজা কি বেরিয়ে যাব মালদা হয়ে, সোজা নর্থ বেঙ্গল চলে যাবো নাকি, কিন্তু আবার দেখছি না, বাড়িতে ফিরতে হবে, সেই কারণে লেফট সাইডে নিয়ে নেবো। লেফট সাইডে নিয়ে ব্রিজের তলায় ওখানে সুন্দর ছায়াতে একটা চায়ের দোকান আছে, সেখানে আমরা দুজন আজকে একটু চা খাবো। এই যে এটা হচ্ছে পিডব্লিউডির মোড়, কৃষ্ণনগর। চায়ের দোকান বন্ধ, বাহ। উল্টো দিকে একটা চায়ের দোকান আছে, ওখানেই যাই, ছায়াও আছে কদম গাছতলায়, ওইখানে গিয়ে একটু দাঁড়াই, এই চায়ের দোকানে একটু চাটা খাই। হ্যাঁ হ্যাঁ, যাওয়ার আগে চেঞ্জ করে নিবি ব্রেক প্যাড। কাকা দুটো লিকার চা দিও না, চিনি কম দিয়ে। হ্যাঁ, আর তুমি চিনি ছাড়াই দাও। কর। চা খাওয়া কমপ্লিট হলো, তার মাঝেও একটা সুন্দর ব্যাপার হলো, এইখানে পিডব্লিউডির মোড়ে ঠিক এইখানে কদম গাছতলায় এই যে নীল টিনের শেড দেয় যে চায়ের দোকান দেখছো, আর এই কাকাকে দেখছো, এই কাকা অসম্ভব সুন্দর গান করে, এই যে বক্স আছে আর সাথে মাউথ পিস নিয়ে বিভৎস সুন্দর গান করে। কাকা তোমার নামটা কি? সাগর সর্দার কাকার নাম। তোমরা অবশ্যই এই চায়ের দোকানটায় অন্তত একবার এসো, কাকার গাওয়া গান তোমরা একবার শুনে যেও, আর তার সাথে কিন্তু কাকার হাতে চা খেয়ে যেও, অসম্ভব সুন্দর। তোমরা যখনই কৃষ্ণনগরে এই পিডব্লিউডির মোড়ে আসবে, এখান থেকে পিডব্লিউডির মোড়ের ব্রিজের তলায় দাঁড়িয়ে ঠিক এই চায়ের দোকানটা দেখতে পাবে। এই দোকানে কাকার কাছে এসে অবশ্যই একবার চা খেয়ে যেও, আর গানটা শুনে অন্তত একবার কমেন্ট করো। আসি কাকা, হ্যাঁ আবার আসবো। বিভৎস সুন্দর গান করে, জাস্ট মানে মিউজিকটা ওই বক্সে বাজালো আর মাউথ পিস দিয়ে নিজে নিজে গানটা করলো, দারুণ লাগলো, দারুণ লাগলো কাকার গানটা। মানে গান করছে মনে হচ্ছে না অরিজিনাল গান বাজছে, এত সুন্দর গানের গলা।
অ্যাকচুয়াল কী জানো তো, আমাদের এখানে এইসব হিডেন ট্যালেন্টগুলো কখনো প্রকাশ পায় না পরিস্থিতির চাপে পড়ে। তো যাই এবার একটু বাড়ির দিকে। হয়ে গেছে চা খাওয়া, আর স্বরাজের বাইকের কাজ তো কালকে হবে। ওয়েদারটা বুঝতে পারছো, আবারও কিন্তু বেশ মেঘলা হয়ে গেছে। এবার যেতে যেতে ভিজে যাবো কিনা সেটাও বুঝতে পারছি না, ভালো মেঘ করে গেছে। মানে সূর্যের আলো কিন্তু একদম ডিম হয়ে গেছে। এইখানে দেখো লেখা আছে কলকাতা 112 কিলোমিটার, নবদ্বীপ 12 কিলোমিটার, আর কৃষ্ণনগর 3 কিলোমিটার। মানে এই ভেতরে ঢুকতে গেলে কৃষ্ণনগর 3 কিলোমিটার। এই যে গলিটা দিয়ে আসলাম, আসার পর এখানে দেখো কৃষ্ণনগর পৌরসভা লেখা আছে। এটাই হচ্ছে কৃষ্ণনগর ঢোকার মেন গেট। আমরা তো বেলেডাঙ্গা হয়ে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যাই, বাট যদি কেউ হাই রোড হয়ে আসে তাহলে কিন্তু কৃষ্ণনগর ঢোকার মেন রাস্তাই কিন্তু এইটা। এইবার আমরা সোজা কাট করে উঠবো NH12-এ। এইবার সোজা উঠে গেলাম NH12-এ। লেফট সাইডে তারামা হোটেল। ও অনেক দিন পরে মনে হচ্ছে বাইকটা হাতে পেয়েছি, আর হাতে পাওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা মাখন রোড পেয়ে গেছি। একটু মনের ইচ্ছা মতন ভাগানো যাক, কি বলো? চলো। 80+ অলরেডি হয়ে গেছে, 90+ হয়ে গেছে বাইক। আজকের এই সুন্দর ছোট ব্লগটা তোমাদের আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একবার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অনেক অনেক সাবস্ক্রাইব করো। তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সুন্দর একটা মোটো ব্লগের সাথে। ততক্ষণ অবধি, টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, বাই।